আচ্ছা, এক দেখ তার আগে বলে দিই, তাহলে রেকর্ডিংটা হয়ে যাবে। 0 2 4 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? তো বৃহত্তম কত? 4 2 0। ক্ষুদ্রতম কত? 0 দিয়ে শুরু হয় না, তো ছোট দিয়ে শুরু হয় 2, তারপরে 0 দিতে হয়, তারপরে 4। যোগফল কত আসছে? 624। তাহলে মোট হচ্ছে 624। আর গড় মানে দুটো সংখ্যাতে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত হবে? 312। এটা তো সবাই ক্লিয়ার, তাই তো? দেখ দেখো, তো এখানে দেখো কি বলেছে, আর প্রতিযোগিতা অঙ্ক খুব ভালো অঙ্ক, এই টাইপের আগেও করিয়েছি। দেখো এখানে পুরো দিয়ে দিচ্ছে কি, অঙ্কটা কি বলছে, এ আর বি এর মধ্যে 100 মিটার দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এ দৌড়ে 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে। এ বি কে নাকি 8 মিটার এগিয়ে দিয়েছে, তারপরেও শুরু করে, এখনো তাকে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতি কত? কিন্তু লজিক দিয়ে আমরা করতে পারি, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার চেষ্টা করি। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট যদি আমরা করে থাকি, তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টাকে মানে কি 5/18 করলে কত আসবে? এটা আসবে এই। আচ্ছা, ভেরি গুড। এইবার দেখো, বলো। সাউন্ড কম আসছে এবার? এবার ওই কম আসছে না? এবার এবার কি কম আসছে নাকি? কি জানি, কম যেতেও পারে, ইয়ে কানে দেওয়া আছে তার জন্য হতে পারে। আমি দেখে নিচ্ছি, ঠিক আছে, আজকের পর থেকে দেখে নেবো, এই জন্যই চেক আউট করছি। ঠিক আছে, যাও 55 টাকা এখানে যেটা করেছি, তাহলে এটা কিন্তু 1 1 সেকেন্ডে আমরা করে ফেলেছি, কিন্তু সে 8 সেকেন্ডে পরাজিত করেছে, তাই তো? তাহলে 8 সেকেন্ডে যদি পরাজিত করে, এখানে পেলাম, তাহলে 100 মিটার দৌড় পর্যন্ত কত সেকেন্ড লাগছে? 100 মিটার কত সেকেন্ড লাগছে দেখো। তাহলে 100কে আমরা ভাগ করতে পারি, এই 18টা কি হবে? উপরে উঠে যাবে। যেদিকে 5, এখানে 4 আসলে 4 18 কত হবে? 72 হবে। তাহলে 72 সেকেন্ড কার লাগবে? 72 এ কে লাগবে। তো 72 সেকেন্ড এ লাগবে, 8 সেকেন্ডে পরাজিত করছে, তার মানে কি বি এর সময় লাগছে আরো 8 সেকেন্ড এক্সট্রা, তবেই তো সে 8 সেকেন্ডে পরাজিত হয়েছে। এক্সট্রা টাইম লেগেছে বলেই তো পরাজিত হয়েছে 8 সেকেন্ড। ভেরি গুড। তাহলে ওর 80 সেকেন্ড লাগবে। তাহলে 80 সেকেন্ড লাগলো, এবার 8 মিটার এগিয়ে গেছে, তাহলে আলটিমেটলি যখন এ স্টার্ট করলো, তারপরে ও আর মাত্র 92 কভার করতে হবে। তার মানে আমরা বলতে পারি এখানে কি চেয়েছে? গতিবেগ চেয়েছে। গতিবেগ মানে কি জানি আমরা? গতিবেগ মানে কি জানি? দূরত্ব যে 92 বাই সময়, কিলোমিটার পার সেকেন্ড। এটা কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কত গুণ করবো? 18/5। আর দিকে 40 করলাম। ঠিক আছে, আরো কাটাকুটি যদি যাই, কত কাটছে গো? 4 দিয়ে না? 4 10 40, আর এদিকে কাটছে 23 গুণ দিয়ে কত হবে? 46 বাই কত আসছে? 9 হবে এটা। 9 হবে এটা। তাহলে 9 গুণ 23 করলে কত হচ্ছে? 10 × 9 = 10 গুণ 3 9 27 হাতে রইলো 2, 9 দিয়ে 18 দিয়ে 20/50। এটাকে ভাগ করা মানে কি, ডবল করে দাও, তাহলে কত হবে? 414 হবে। দুটো এক দশমিক দুই। এটা হয়ে যাবে answer। নেক্সট। আচ্ছা, এত টাকা কেজি, এত টাকা কেজি মূল্যে চা এর অনুপাতে, তাহলে দেখে নিচ্ছি, পরে পরে দেখা যাবে, ভুল থাকতেই পারে। 135 টাকা পার কেজি, 126 টাকা পার কেজি মূল্যের চা 1:1:2 অনুপাতে দ্বিতীয় প্রকারের সাথে মেশানো হলে হয়, যদি মিশ্রণটির মূল্য প্রতি 71 টাকা প্রতি কেজি দ্বিতীয় প্রকার দাম। সিম্পল, কিচ্ছু নেই ভাই। এখানে দেখো টোটাল কত কেজি আছে? 4 কেজি। 4 কেজির দাম কত? টোটাল 4 কেজির দাম কত বলে দিয়েছে? 153 টাকা হলে কত হচ্ছে? 612 টাকা, তাই তো? 612 টাকা। বেশ। এবার দেখো এখানে প্রথম প্রকারের 1 কেজির দাম কত? 135 টাকা। প্লাস দ্বিতীয় প্রকারের 1 কেজি দেওয়া কিন্তু থাকে 1:1 মানে 1 কেজি 1 কেজি, 2 কেজির দাম কত হয়ে গেল? যোগ করো। 5 11 3 আর 261। ভেরি গুড। এইখান থেকে 261 বাদ দিয়ে দাও, কত টাকা পড়ে রইলো?
351। তাহলে এইবার দেখো এখানে কিন্তু 2 কেজি ছিল তৃতীয় প্রকার, আর সেটাই অ্যান্সার চেয়েছে। প্রতি কেজি পেয়ে যাবে 2 কেজির দাম 351 টাকা। তাহলে 1 কেজির দাম কত হবে? 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। 2 দিয়ে ভাগ করে এটাকে, 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। কত হবে তাহলে? 175 নেক্সট, একটি আয়তাকার পার্ক 60 মিটার লম্বা একটি 40 মিটার চওড়া পার্কের মাঝখানে দুটি কংক্রিটের ক্রস রোড রয়েছে এবং পার্কের বাকি অংশ লন হিসাবে লনে ঘাস আছে, ঠিক আছে, ব্যবহার করা হয়েছে। লনের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে রাস্তার প্রস্থ কত? এটা কি করতে মনে আছে তো? হচ্ছে একটি আয়তকার, আগে মাত্রা আছে, এটা রয়েছে যে আয়তক্ষেত্রের পার্ক 60 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া। পার্কের মাঝখানে দুটি কংক্রিট, তাহলে দেখো এটা কিন্তু 60 আছে, এটা কিন্তু 40 আছে। তাহলে মোট এদের যদি আমরা বের করি, যদি সম্পূর্ণটার ক্ষেত্রফল কত হবে? ভেরি গুড। কিন্তু এখানে কত বলে দিয়েছে? ডিফারেন্স করলে কত আসছে? 200, তাহলে 291 টাকার যে এই দুটো এবার বলছে এবং 40 মিটার পার্কের মাঝখানে দুটি কংক্রিটের ক্রস রোড রয়েছে, পার্কের বাকি অংশ লন হিসাবে ব্যবহার করা হয়েছে। লনের ক্ষেত্রে এত মিটার হলে রাস্তার প্রস্থ কত? তো রাস্তার প্রস্থ কত হবে? এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, তো রাস্তার কত হবে বলো দেখি আমার। 3 হবে? শিওর? এটা কি করা যেতে পারে? অপশন টেস্ট করে করলে এরপরে অপশন টেস্ট করলেও কিন্তু হয়ে যাচ্ছে। এখানে কত আছে? মাইনাস, এখানে 291 আছে, তো এখানে কিন্তু 291 আছে। ভেরি গুড। এইবার দেখো তোমরা আরেকটা কাজ করলে করা যেতে পারে, আসবে কি আসবে না? আর তোমরা এখান থেকে আরেকটা দেখো, এবার অপশন টেস্ট এখানে করে দাও। তাহলে দেখো এখানে তুমি এক্স ধরে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, কারণ অপশনটা খেয়াল করবে। তাহলে এখান থেকে তোমার 291 আসতে গেলে তোমাদের আমি শিখিয়েছিলাম, দেখো মিলিয়ে দেখো, যে আমি যদি প্রস্থকে ধরি কত, 3 ধরি, আর এদিকে 40, তার মানে কত হয়ে যাচ্ছে? 120, 120 হয়ে যাচ্ছে। আর এদিকে কত হচ্ছে? প্লাস 3 আর 180। তাহলে এখানে 291 আসছে কোথায়? হ্যাঁ হ্যাঁ, বাদ দিতে করছি। এবার তাহলে কত? 3 4 12 গেল, এখানে 308, 180, টোটাল কত এলো? 300। আচ্ছা, 300 এলো, কিন্তু আমার আসতে হবে কত? এবার দেখো এই যে মাঝখানে এটা কিন্তু একটা বড় ক্ষেত্র, এটা কিন্তু ডবল ধরা পড়ছে, তাহলে বাদ যাবে কত? 3 স্কোয়ার বাদ যাবে, 3 স্কোয়ার মানে কত? কেন 3 স্কোয়ার? যতটুকু 9, তাহলে 9 বাদ দিলে 291। ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে কি একটু অপশন টেস্ট করার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, একটু মাথা খাটাতে হবে করতে। 8 জনের গড় ওজন এত কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 65 কেজি ওজন একজনের জায়গায় একজন নতুন ব্যক্তি আসে। সেই নতুন মানুষের ওজন কত? তাহলে 8 জনের গড় ওজন, এটা তুমি গুণ করেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 8 জনে যদি 2.5 কেজি বৃদ্ধি পায়, তাহলে ওই কেন বৃদ্ধি পেলো? কারণ ওই 65 কেজি ওজন একজনের জায়গায় অন্য একজন এসছে, মানে কি সে নিশ্চয়ই ওই 2.5 কেজি, মানে 2.5 গুণ 8 করলে কত আসবে? এই 20 বছর কিন্তু এক্সট্রা নিয়ে এসছে, তবেই তো 65 কেজির জায়গায় 20 এনেছে, বলেই তো এই 8 জনের গড়টা বেড়ে গেছে, তাই না? নতুন মানুষের কত হবে? তাহলে 65 ছিল প্লাস 20 কত হবে? 85 আনসার।
সিম্পল, এগুলো কিন্তু এরকমই সোজা। নেক্সট, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচের দিকে যেতে এবং এ এবং বি এর মাঝপথে অবস্থিত সি বিন্দুতে ফিরে আসতে একটি নৌকার 19 ঘন্টা সময় লাগে। তার মানে কি বলতো, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচের দিকে যেতে এবং এ এবং বি এর মাঝপথে অবস্থিত সি বিন্দুতে ফিরে আসতে একটি নৌকা 19 ঘন্টা সময় লাগবে। যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার হয়, স্থির জলে নৌকার গতি 14 কিলোমিটার পার হয়, কিচ্ছু নেই বলে দিচ্ছি। দেখো, তাহলে স্রোতের গতিবেগ 4 কিলোমিটার, তাহলে অনুকূল কত হবে? স্থির বলে দিয়েছে, অনুকূল কত? অনুকূল 18। আর এদিকে তোমার কত হবে? আহ প্রতিকূল কত হচ্ছে? 10 হচ্ছে। 10 হলো। এবার দেখো, এই যে এখানে কিন্তু বলছে এ এবং বি এর মাঝপথ অবস্থায় সি বিন্দুতে ফিরতে। যদি তুমি কিসে যাচ্ছ, নিচের দিকে যেতে মানে কি বলতো, অনুকূলে যাচ্ছ। নিচের দিকে যাচ্ছ মানে অনুকূলে যাচ্ছ। অনুকূলে যদি তুমি এখানে টাইমের রেশিও করতে পারো, করে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, রেশিও যদি করি 18:10 কে উল্টে দেবো 10:18। 10:18 মানে কি, 2 দিয়ে ভাগ করলে, ডাইরেক্ট লিখছি কিন্তু 5:9। ভালো করে বুঝতে পারি। তাহলে সেই হিসাবে আমরা যদি দেখি যে স্পিড রেশিও তা টাইম রেশিও করলাম, দেখি হয় কিনা। তাহলে 5 গেছে, 5 ইউনিট গেছে। 5 ইউনিট যাওয়ার পরে সে আবার রিটার্ন করছে। ঠিক আছে, অনুকূলে 5 গেল, 5 মানে 5 ইউনিট সময় লেগেছে। প্রতিকূলে যখন আসবে 9, কিন্তু না, 9 কে আমরা নিতে পারছি না। কত নিতে হচ্ছে? 4.5। এটা কি বুঝতে পারছো কেন 4.5 ধরলাম? ভেরি গুড। দেখো, এই মনে করো তোমার মেন রাস্তা, তাহলে তুমি এই দিক দিয়ে অনুকূল গেলে টাইম লাগালে কত? 5 ইউনিট। ভেরি গুড ভাই, তুমি ঘন্টাও ধরতে পারো আসলে মনে মনে। কিন্তু এখানে বলছে তুমি যখন রিটার্ন করছো সি বিন্দুতে পর্যন্ত এবং বি এর মাঝপথ অবস্থায় সি বিন্দুতে ফিরে আসছো, মানে এইখান দিয়ে গিয়ে তুমি মাঝখানে অবস্থানে এইখানটা ফিরে আসছো। তুমি মাঝখানে মানে কি? তুমি প্রতিকূলে যখন আসছো তুমি অর্ধেক পথ আসছো। বুঝতে পেরেছো? তাই কি ধরলাম? অর্ধেক টাইম ধরলাম। 9 না ধরে কি ধরলাম? 4.5 ধরলাম অর্ধেক। টোটালটা কত হচ্ছে এখানে? হ্যাঁ, এটা নয় টাইম, তো অর্ধেক টাইমই তো লাগবে, তাই টাইমই তো ধরলাম ভাই, টাইমই তো ধরলাম। তাহলে লাগলে কত? দেখো, যোগ করলে টোটাল 9.5 ঘন্টা। আমরা বলছি 9.5, অঙ্কে বলছি দেখো 19 ঘন্টা। তো কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত হচ্ছে? কত আসছে? 180 আসছে তো। দেখো, 5 18, তাহলে যেখানে এক পাশ করো, 5 18 90 বা 9 90, যেখানে এক পাশ করলে টাইম ইন্টু স্পিড গুণ করলে কি পাবো? আমরা ডিস্টেন্স পাবো। কিন্তু আমাদের থেকে অ্যাকচুয়ালটা দুগুণ বেশি। দেখো, আমাদের থেকে অ্যাকচুয়ালটা কি দ্বিগুণ বেশি। ওটা দ্বিগুণ করে দাও। আমরা যে প্রসেসে করি সেই প্রসেসেই কিন্তু করলাম, তো অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো সবাই? খুব সুন্দর একটা। নেক্সট, 7 দাগ দেখো, যদি 20 জন পুরুষ 6 দিনে এত মিটার একটি প্রাচীর তৈরি করতে, তাহলে 35 জন পুরুষ 3 দিনে কিছুই না, ওই এমন জীবনের অঙ্ক। তাহলে 20 জন পুরুষ কিন্তু 6 দিনে, তোমাদের এগুলো পারা উচিত দেড় করে। ইকুয়াল টু ওদিকে কি বলছে? তাহলে 35 জন পুরুষ 3 দিনে, 35 জন পুরুষ 3 দিনে পড়াবে। দেখো, এই কাজের পরিমাণটা হলে কোথায়? নিচে লিখতে হবে, মনে আছে তো? কাজের পরিমাণটা নিচেই লিখতে, এখানে ধরে নেবো কি পরিমাণ কাজ করতে পারে। ব্যাস, কাজের পরিমাণ অলওয়েজ নিচে লিখতে হবে, জাস্ট এটা কিন্তু মাথায় রাখতে হবে, আর কিছু না। তাহলে আলটিমেটলি 3 2 6 যাচ্ছে বাবু, এদিকে 2 দিয়ে কাটলে কত আসছে? 28 আসছে। 4 7 28 আসছে। 4 7 28, 4 5 20, 5 7 35। তাহলে এখানে আসলে কি এক্স ইকুয়াল টু 7 7 49। একজন ঠিকাদার 40 দিনের মধ্যে একটি কাজ করার দায়িত্ব নেয়। ভেরি গুড। তিনি শুরুতে 100 জন এবং
35 দিন পর আরো 100 জনকে নিযুক্ত করেন এবং নির্ধারিত সময়ে কাজটি শেষ করেন, যদি তিনি অতিরিক্ত পুরুষ নিযুক্ত না করতেন তাহলে কতদিন পিছিয়ে কাজ শেষ হতো? তাহলে দেখো সিম্পল লজিক ভাই, কিচ্ছু না, তোমাকে না দুটো পার্ট করতে হবে। তাহলে একজন ঠিকাদার 40 দিনের মধ্যে একটি কাজ করার দায়িত্ব নেন, তিনি শুরুতে 100 জন, তাহলে 100 জন লোক এবং 35 দিন পর আরো 100 জন নিযুক্ত করেন, ঠিক আছে? তাহলে দেখো সিম্পল, তাহলে 100 জন লোক যদি 40 দিনের কাজের জায়গায় কি করছে 35 দিন পর, তাহলে 35 দিন কাজ করা হয়ে গেছে, তারপরে আবার কি আরো 100 জন, তোমার কজন হলো? 200 জন, কিন্তু ভালো করে বুঝবে। তাহলে 200 জন ইন্টু কদিন পড়ে আছে? 5 দিন, এই পরিমাণে কাজ। এবার বলছে তিনি যদি অতিরিক্ত পুরোহিত নিযুক্ত না করতেন, অনেক সে 100 জনই তো 100 জনই যদি করতো তাহলে কি হতো? তাহলে কতদিনে শেষ হতো? তার মানে কি আরো 10 দিন লাগতো। তাহলে এখানে যে কাটতে এখানে কাটতাম, তার মানে আরো 10 দিন, তো 2 আসছে না, আরো 10 দিন তোমার লাগবে। তাহলে আরো 10 দিন মানে এই 35 দিন তো লেগেছেই লেগেছে, তারপরে আরো 10 দিন মানে কত? 45 দিন। টাইম ছিল 40, সেখানে লাগবে তোমার 45, তার মানে কি 5 দিন এক্সট্রা। সোজা কিছু না। একটু মাথা ঠান্ডা, হয়তো পড়তে হচ্ছে অনেক বলছি কিন্তু অঙ্ক শেষ। নেক্সট, 2 বছরের জন্য বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট মূল্যের চক্রবৃদ্ধি সুদ সরাসরি মধ্যে পার্থক্য লেখ। কিছুই না, 2 বছর একটা সূত্র আছে, সূত্র আছে ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। তাহলে এখানে মূলধন চেয়েছে, ডিফারেন্স ইকুয়াল পি ইন্টু আর বাই 100 আর বাই 100, তাই তো? তাহলে আর বাই 100 মানে কত? এখানে 10 বাই 100 ইন্টু 10 লিখে দিলাম, 100। তাহলে পি ইকুয়াল টু কত? কিছুই না, যেটা আছে 63,100। নেক্সট, দেখো একজন দর্জির 37.5 মিটার কাপড় আছে, ভেরি গুড, এবং তাকে 1 মিটার কাপড় থেকে 8 টুকরো বানাতে হবে। এই কাপড়ে কত টুকরো সে বানাতে পারে? হবে তো নাকি এটা? হুম, একজন দর্জির কাপড় আছে এবং তাকে 1 মিটার কাপড় থেকে 8 টুকরো বানাতে হবে, কিছুই না। তাহলে 1 মিটারকে 8 দিয়ে ভাগ করবো, তাহলে 37, তাই তো? 37.5 মিটারে কত? উল্টো করে ফেললাম, 1 মিটারে 8টা হবে, তাহলে 37.5 কত হবে? পয়েন্ট তুলে দিলাম, 10 হয়ে গেল, 4 দিয়ে 8, 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে 5 শতা 35, 5 5 25, 4 কত হচ্ছে? কিছু না। এটা কতগুলো অঙ্ক ছিল, বেশি করবো না আজকে, কাল থেকে আবার ঠিকঠাক করে দেবো, ঠিক আছে? সকালে দিকে ক্লাস করাবো, কাল সকালের দিকে। সর্বনিম্ন কোন সংখ্যা যাকে এত এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট 3 থাকে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না? তাহলে 9 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, তাহলে আমি 9 দ্বারা ভাগটা আগে দেখে নেবো। হুম, 9 দ্বারা নিয়মটা দেখে নিই, 7 3 9, 3 3 6, এটা যাবে না 9 দিয়ে, তাই তো? এবার দেখো 3 আর 2 5, 5 এর পরে 10 2 12, 9 দিয়ে ভাগ যাবে না, 4 1 7, 7 7 14, 21, এটাও 9 যাবে না, 8 আর 3 11, আর 6 17, আর 1 18, তাহলে এটাই যাচ্ছে একমাত্র 9 দিয়ে। সিম্পল, দেখেছো? কিছুই ভাবা লাগে না, একটু বীজগণিত নিয়ম প্র্যাকটিস করলে হয়ে যায়। আর যদি না যেত তখন আবার আগেরগুলো দেখতাম, মানে দুটো অপশন পেতাম। দুটি সংখ্যার যোগফল 55 হলে এবং এই সংখ্যাগুলির মধ্যে এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 5 এবং 120,
তাহলে সংখ্যাগুলি অনন্যাকের যোগফলের মান কত? সিম্পল, কোনো জটিলতায় যাবে না। দেখ, তোমাদের আমি একটা কথা অলওয়েজ বলি ভাই, কি বলি, যে এলসিএম কে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যায়? তাহলে 120 কে ভাগ করছি 5 দিয়ে, গসাগু তাহলে কি পাবো? তাহলে রেশিও পাবো, মানে মৌলিক রেশিও পাবো। 3 8 24 একবারে ভাবলে আসলো। ঠিক আছে, তো যোগফল আমরা বলছি 11, অঙ্ক বলছে সেটা 55, তাহলে কত গুণ বেশি? সংখ্যাগুলি অনন্যাকের যোগফল চাইছে। অনন্যাক মানে কি? দেখো সংখ্যাটা কি তাহলে 5 গুণ 5 8 40, মানে 1 40, আর এটা কি 3 মানে 3 5 15, 1 15। অনন্যাক মানে কি 1/, করতে হয়। তাহলে 40 আর 15 এলসিএম কত হবে? 120। 120 যদি হয় তাহলে 120 মানে 8, 8 15 120, আর এদিকে তোমার কত আসছে? 3, 3 40, উল্টো হয়ে গেল, তাই না? 3 40, 8 আর 3 11/20, অপশন নম্বর সি। কিছুই না। এক দ্বারা বিভাজ্য হলে পি এর সর্বনিম্ন মান কত? দেখি 12 দ্বারা বিভাজ্য হলে পি এর সর্বোচ্চ মান কত? এটা সিম্পল লজিক, আমরা দেখবো যে এটা 12 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 12 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যালো, তারপরটা পি এর সর্বনিম্ন মান পেয়েছে। 48 into 64 into 3 P2, এই আছে। তোমরা অপশন টেস্ট করবে, সবথেকে বেটার। দেখো এখানে 12 দিলাম, যতটা ছোট করা যায় 3 হয়ে গেল। এ কাটলে কত হচ্ছে তাহলে? বলো বলো। 4 বরং 8 16, 12 আর 16 আসছে, 12 আর 16 আসছে, তাই তো? তাহলে এই যে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই তো? তাহলে পরে যদি আমি গুণ করে করে করতে যাই তাহলে তো বেশি লাগবে। পি এর মান কত? আচ্ছা, তাহলে দেখো এইখানে যে ভ্যালুটা আসবে অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে, বুঝো তো? এটা এটা কি বুঝো? কেন বলো তো? কারণ এটা যেহেতু ভাগ যাচ্ছে না, তার মানে এটা নিশ্চয়ই ভাগ যেতে হবে 3 দিয়ে। তাই 3 দিয়ে ভাগ যেতে গেলে আমার কত করতে হবে দেখো তো? 9 2 11, 11 সঙ্গে 1 যোগ, 1 মানে 12 হচ্ছে। তো সর্বনিম্ন 1 যোগ করলে, যদি আমার সর্বনিম্ন চেয়ে তাহলে 1 যোগ করলে আনসার। এবার তুমি করে দেখতে পারো ভাগ দেয় কিনা। কি করলাম বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, হ্যাঁ, গুণফল তো তোমার এটা বুঝো না তাহলে ভাই। 48 64 ইন্টু, তুমি আর করে দেখো, 9 পি, পি এর জায়গায় 1 12, কেন 1 বসালাম বুঝতে পারছো না তুমি? ভাই 12 দিয়ে কাটাকুটি করছি, দেখলাম তো পয়েন্ট হয়ে যাবে একদম, ভেরি গুড। দেখো তুমি একটা জিনিস কেন বুঝছো না ভাই, এই পাশেরটা ভাগ গেল না, কিন্তু এখানে তো পি দিয়ে বিভাজ্য, মানে কি বলছে 12 দ্বারা সম্পূর্ণ ভাগ যাবে। তাহলে এইখানটা 4 দিয়ে গেল, 3 4 বার, তাহলে এই এই যে বাকি যেটা আছে অবশ্যই এইখানে পি এর এখানে এমন একটা ভ্যালু আসবে যেটা 3 দ্বারা বিভাজ্য, কারণ এটা তো ভাগ যায়নি, তার মানে এই পাশে যেটা গেছে সেটা অবশ্যই ভাগ যাবে, তাই না? তাহলে এখন 1 দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো চাপ নেই, কাল থেকে আগে হয়ে যাবে। আমি জাস্ট এটা শেষ করে দেবো। তুই দেখ, দেখো এক্স এবং ওয়াই যদি 653xy সংখ্যা দুটির অঙ্ক হয়, যাতে এই সংখ্যাটি 80 দ্বারা বিভাজ্য হয়, তাহলে x প্লাস ওয়াই এর সমান কত? আচ্ছা, 80 দ্বারা বিভাজ্য বলছে,
তার মানে কি হওয়া উচিত বলো তোমাদের? না, তোমাদের আমি দেখো, আমি তোমাদের এটা শিখিয়েছি যে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি যার শেষে শূন্য আছে, অবশ্যই সেই সংখ্যা শূন্য হতে হবে। তাহলে শূন্য হলো, আর লাস্টে এমন একটা জিনিস বসাতে হবে দেখি এবার আর দেবে আছে, শূন্য আউট করে দিলাম, এবার আর দেবে আছে, মানে এক্স এর জায়গায় ৮ হবে। তাহলে এক্স এর জায়গায় ৮ দিয়ে যদি হয় তার মানে কি শূন্যর সঙ্গে সেটা যেটাই যোগ করবো সেটাই হবে। তাহলে এখানে যদি আমি ৫ তো হবেই না ভাই, কারণ জোড় সংখ্যাটা যখন কোনো সংখ্যাকে ভাগ করো অবশ্যই জোড় হতে হবে। ৩ও হবে না, তাহলে ৬ নাই ৪, ৫৩৪। ভাই ৩৪ তো ৪ দিয়ে ভাগ যায় না, মানে ৮ তো ভাগ যাবেই না, তো হবেই না, তার মানে ওটা দেখো ৬ হয়তো হতে পারে, তাই না? তাহলে অ্যান্সার ৬, এর কারণ ৬ প্লাস ০ যোগ করলে ৬ হবে। এগুলো অঙ্কের ক্লু ভাই, এগুলো একটু বুঝতে হবে। ১৫ দেখতে বলছি, এবিসি একটি চারণভূমি ভাড়া করে। এ ৭ মাসের জন্য ১০টি বলদ রাখে, বি ১২টি বলদ ৫ মাসের জন্য রাখে, সি ১৫টি বলদ ৩ মাসের জন্য চড়ানোর জন্য রাখে। চরণভূমি ভাড়া এত টাকা হলে সি হবে, কিছুই না, গুণফল করতে হবে, কিচ্ছু না, ঠিক আছে। ৭ মাসের জন্য ১০টি বলদ রাখে, মানে ৭×১০ = ৭০। যেমন ওই আমরা বিনিয়োগের অঙ্ক করি না, তোমার বিনিয়োগ লাভ টাভের অঙ্ক, সময়ের অঙ্ক, সেই আছে। ১২টি বলদ ৫ মানে ৫×৫ = ৩ × ১৫ = ৪৫। তাহলে এখানে আমরা জানতে পেরেছি ৫×১৪ = ৭০, ৫×১২ = ৬০, আর এখানে ৩×১৫ = ৪৫। সরি, ৩×১৫ করলাম কেন, ৫×৯ = ৩৫। তাহলে দেখো এখানে মোট টোটাল কত আসছে, ৩৫। তাহলে ৩৫ ইন্টু ১৭৫ মানে কত গুণ, ১৭৫ টাকা, কত গুণ, ৫ গুণ, ৫ গুণ, ৫ গুণ করলে অ্যান্সার সি এর ভাগ কত হবে, ৫×৯ = ৪৫ টাকা। কিছুই না, দেখে মনে হচ্ছে কি একটা আমার কিছুই নেই। ১৫ বছর পর রাজীবের বয়স হবে ৫ বছর আগের বয়সের ৫ গুণ। রাজীবের বর্তমান বয়স কিছু আছে, দেখো অপশন টেস্ট করে করতে পারো। এটা বলছে কি ১৫ বছর পর রাজীবের বয়স হবে ৫ বছর আগের বয়সের ৫ গুণ। ৫ বছর আগের বয়স ধরে নিলাম এক্স, তাহলে বর্তমানে বয়স কত হবে, x+5। চাপ নেই। তাহলে ১৫ বছর পর রাজীবের বয়স হবে ৫ বছর আগের বয়সের ৫ বছর। দেখো তাহলে কি, এবার দেখো ১৫ বছর পর, তাহলে বর্তমান এইটা প্লাস ১৫ বছর পর বয়স যেটা হচ্ছে সেটা সমান সমান কি বলছে, সেটা সমান সমান বলছে ১৫ বছর পর রাজীবের বয়স হবে ৫ বছর আগের বয়সের ৫ গুণ। তাহলে ৫ বছর আগে ধরেছিলাম এক্স বছর, তারা ৫ গুণ মানে 5x হয়ে যাবে। আলটিমেটলি কত হয়ে যাচ্ছে এখানে, এক্স প্লাস কত ২০ = 5x। তাহলে আলটিমেটলি কি হচ্ছে ২০ = শুধু এক্স, কারণ এবার দেখো 4x হয়ে যাচ্ছে, এবার সে একটা এক্স বছর মাইনাস হয়ে যাচ্ছে 4x, এক্স এর ভ্যালু হচ্ছে 5, এক্স এর ভ্যালু 5 হলো। তাহলে দেখো এইখানে তোমার ৫ বছর ছিল এক্স এর ভ্যালু, তাহলে রাজীবের বর্তমান বয়স কত ৫, এই যে x+5, ৫ বছর আগে, তাহলে ১০ অপশন ডি। রেশিও এখানে কিসের রেশিও করা যায়, এটা হবে, এটা হবে, দেখো এর গ্যাপ হচ্ছে ৪, কিন্তু এখানে দেখো ১৫ বছর পর আর ৫ বছর আগে, মানে এদিকে মাইনাস প্লাস ১৫, ডিফারেন্স কত ২০, হ্যাঁ হবে তো, ৪ মানে ২০, হয়ে যাবে। বর্তমানে এখানে হলো ৫ আর বর্তমানে আর ৫ যোগ করে দাও। হিন্দি 5 ABC একটি ট্যাঙ্ক সি ঘন্টায় পূরণ করতে পারে, এটিতে ২ ঘন্টা একসাথে কাজ করার পর সি বন্ধ হয়ে যায় এবং বি ৭ ঘন্টা অবশিষ্ট পূরণ করে ট্যাঙ্ক পূরণ করতে সি একাই কত ঘন্টা সময় নেয়, কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভাই। এবিসি ৬ ঘন্টা লাগতো, কিন্তু এবিসি এবিসি ক ঘন্টা করেছে, ২ ঘন্টা করেছে,
লাগবে কত? 4 ঘন্টা। শোনা যাচ্ছে না? আচ্ছা, সি বন্ধ হয়ে যায় এবং এবি 7 ঘন্টার মধ্যে অবশিষ্ট পূরণ করে। তার মানে কি এবিসির যেটা 4 লাগছে সেটা এবি রা দুইজন যদি করে সেটা 7 ঘন্টা লাগবে। তাহলে এখান থেকে এলসিএম করে কত? 428 হয়ে যাবে। কিন্তু সাউন্ড কম আসছে এখনো? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, তাহলে 7 আর এদিকে 4, তার মানে কি দেখো, এবি হচ্ছে 4 আর এবিসি যখন করে কত হচ্ছে? 7। তাহলে সি এর ইউনিট কত? 7 থেকে 4 বাই 3। ব্যাস। এবারে কিন্তু মোট কাজটা বের করো। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত হবে? 6 ইন্টু 7, এটা হচ্ছে কিন্তু মোট। 642 হচ্ছে মোট। আর দেখো সি এর কয়জন হচ্ছে 3, তাই 3 ভাগ করে দেবো। 3 14 42, 14 আছে। খুব ভালো অঙ্ক কিন্তু সব। 18 দাগ বলছে একটি পণ্যবাহী ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলে এবং 26 সেকেন্ডে এত মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। পণ্যবাহী ট্রেনের দৈর্ঘ্য কত? সিম্পল অঙ্ক একদম। তো দেখো এখানে 72 কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। এবার প্রতি ঘন্টায় 26 সেকেন্ড গেছে, ইন্টু 26 করে দেবো। তো দেখো 4 18 কত হচ্ছে? 4 18 কত হচ্ছে? 4 18 72 হাজার 4 26 দুগুণ 520, তার ভিতরে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250, তো সেটা বাদ দিলেই ট্রেনের দৈর্ঘ্য পড়ে থাকবে। বিয়োগ করলে কত আসছে? 270। ভালো ভালো অঙ্ক আছে এরকম টাইপই আসে মেনে। 12টি কলমের ক্রয় মূল্য 8টি কলমের বিক্রয় মূল্য সমানের লাভের সাথে বুঝছেন? দেখো সিপি এসপি পি এর কি বলছে? 12টি কলমের ক্রয় মূল্য 12:8, এটা গেল। এবার এটার উল্টো কি হবে? টাকা রেশিও কোটে করতে বলেছি। তাহলে 8টিতে 8 টাকায় 4 টাকা লাভ, 100 তাহলে দেখো কত হচ্ছে? 50% লাভ হচ্ছে। নেক্সট, পরপর 5টি বিজোড় সংখ্যা করে 61। দেখো 5টি সংখ্যা মানে কি? মিডিলে যেটা হবে সেটা মিডিল সংখ্যা। বিজোড় সংখ্যাই বলেছে 5 পর 61 পরে 63 আর এপাশে 59 50। তাদের কি চেয়েছে? এটাকে অঙ্ক অনেকবার করিয়েছি, তো এদের ডিফারেন্স কত হয়? ব্যাস এটুকু। নেক্সট, 240 মিটার লম্বা একটি ট্রেন 10 সেকেন্ডে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, দেখো 240 মিটার লম্বা একটি ট্রেন 10 সেকেন্ডে 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিপরীত দিকে লাইন ধরে হাঁটছে এমন একজনকে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ আগে কি করতে হবে বলতো? ট্রেনের গতিবেগটা বের করে নিতে হবে। মিটার 10 সেকেন্ডে যাচ্ছে, এটা ব্যক্তিটার তার নেই, তাহলে এটাই হচ্ছে তোমার দৈর্ঘ্য। 10 সেকেন্ডে যাচ্ছে, শূন্য কাটে 24 আসছে, এটা কি মিটার পার সেকেন্ড? আচ্ছা, মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 গুণ করতে, তাই তো? তাহলে গুণ করলে কত আসছে? কত আসছে? আচ্ছা, তোমরা একটা কাজ করতে, তোমার সবথেকে ভালো হয় এটা না করে কি করবে, কাটাকুটি করার সুবিধা দেখে নাও। কি করবে, এটা দিয়ে 18/5 তো এটাই 11 দিন, তাহলে 48 হয়ে যাবে। 10 তার চেয়ে সুবিধা হয়ে যাবে। 18 রং কত বাপু? 18 রং কত? 144। 144-এর 4 হাতে হলো 14, 4 18 কত? 72। 72 আর 14 কত? যোগ করতে পারো না? 86। 86/10 মানে কত? 86.4। তখন এই বুদ্ধিগুলো খাটাতে হবে। এটা কার গতিবেগ? ট্রেনের গতি। ঠিক আছে, এমন একজন
অতিক্রম করে ট্রেনের গতি কত? তাহলে এটা কি আসলো বলতো? এটা কি answer? না, এটা কিন্তু ভুল হয়ে যাবে অ্যান্সার করলে। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। কারণ এখানে বিপরীত দিক দিয়েও কিন্তু একটা স্পিড আছে। তো রিলেটিভ স্পিড বিপরীত দিকে মানে কি যোগ হয়ে থাকে। তাহলে যোগ হয়ে যদি থাকে তাহলে এখান থেকে 3টা বাদ দিতে হবে। তবে গিয়ে তুমি যখন যোগ হয়ে থাকছে বিপরীত গতি তাহলে বাদ দিতে হবে। এটা একটা সমষ্টি হয়ে রয়েছে। ঠিক আছে? 3 বাদ দিলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে কিন্তু অপশন বি 83.4। অপশনে কিন্তু 83.4 আছে। দেখে অ্যান্সার বেরিয়ে গেলে করলে ভুল হয়ে যাবে। মাথায় রেখো এটা। নেক্সট, একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দূরত্ব ডিস্টেন্স ফিক্স নির্দিষ্ট স্পিড ফিক্স একটি সাইক্লিস্ট দ্বারা অতিক্রম করা হয় যদি একজন জগার দ্বিগুণ সময়ে অর্ধেক দূরত্ব, আচ্ছা দ্বিগুণ সময় মানে 2 এর অর্ধেক মানে d/2, ওকে, অর্ধেক দূরত্ব অতিক্রম করে, দ্বিগুণ সময় অর্ধেক দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, তবে জগারের গতির সাথে চালকের গতির কিচ্ছু না, সিম্পল দেখো। আচ্ছা দেখো টাইম লাগাচ্ছে, দেখো মনে করো 2s কি গতি কি বলেছে দেখো এখানে, যদি একজন জগার দ্বিগুণ সময়, হ্যাঁ, অর্ধেক দূরত্ব অতিক্রম করে, আচ্ছা দ্বিগুণ সময় যদি অর্ধেক দূরত্ব যায়, অর্ধেক দূরত্ব মানে কি দেখো d2 হাফ, এরকম সময় দ্বিগুণ সময় লাগাচ্ছে, হাফ যেতে দ্বিগুণ সময় লাগাচ্ছে, ভালো করে বুঝবে, হাফ যেতেই দ্বিগুণ সময় লাগাচ্ছে, তাহলে মোট কত সময় লাগবে? 4 সেকেন্ড সময় লাগবে। 4 সময় লাগবে, যেটা এ যাচ্ছে কিন্তু 4:1, এটা কি টাইমের রেশিও, তাহলে গতির রেশিও কি হবে? মানে এটাই গতি, এটা উল্টো করে লেখা হয়ে গেল না, 1:, দেখো একজন যাচ্ছিল 1 সেকেন্ডে ধরো, আর এখানে সেখানে 4 লেগে যাচ্ছে, তাহলে রেশিওটা তার উল্টো হবে, গতির রেশিও 4:1। তবে জগারের গতির সাথে, হ্যাঁ জগার কিন্তু আগে, তাহলে 1:4 হবে, ঠিক আছে। আচ্ছা 25টা অঙ্ক, তাহলে তার দুটো আছে, হয়ে যাবে, চাপ করিয়ে দিই। তারপর দেখো এই একটি কাজ 9 দিনে করতে পারে বি এ থেকে 50% বেশি দক্ষ, তাহলে 1:2, তাই তো, বি এর থেকে বেশি দক্ষ হবে, তাই তো, 50% বেশি দক্ষ মানে কি, 3 তো নাকি, আর 2:3, 2:3। দেখো যারা বোঝো না, 100 যদি করে একজন করবে 50% বেশি 50, তাহলে 50 কাটলে 2:3 হবে, ঠিক আছে। তাহলে বি এর থেকে 50% বেশি, তাহলে এ 2 করলে বেশি হচ্ছে বি করে, ঠিক। তাহলে বি একই কাজ বি একই কাজ কদিনে করতে পারবে, তাহলে এ একটি কাজ 9 দিনে করছে, তাহলে মোট করবে কদিন, 9 × 2 মোট কাজ, একে 3 × 9 মানে 3 × 6 দিন লাগাবে, সিম্পল অঙ্ক। এগুলো শেখানো উচিত না, বারে বারে শেখাচ্ছি তোমাদের। তো বুঝতে কি বলছে দেখো, একজন ব্যক্তি একটি ব্যাংকে সরল সুদের একই হারে 4 বছরের জন্য 500 টাকা, 3 বছরের জন্য 600 টাকা, সব মিলিয়ে তিনি সুদ হিসেবে দেয়, কিছুই নেই, তোমাদের শিখিয়েছি 500 টাকা প্রত্যেক বছরে, তাই 4 বছরে কত টাকা হিসেবে কাজ হবে, 2000 টাকা, ঠিক আছে। সিমিলারলি এটাও 600 টাকা প্রত্যেক বছর, 3 বছরের হিসাবে মোট কত হয়ে যাবে, 18 টাকা। তাহলে 41 কত টাকার উপরে সুদ পাচ্ছে, 190 টাকা। এই হচ্ছে অঙ্ক, এইভাবে করতে হবে, 38, তাহলে সোজা আছে, তো বোঝাই যাচ্ছে যে 5% অ্যান্সার হবে। তাহলে 3800 টাকায় 190 পাচ্ছে, 100 কত, রসুন আউট। আচ্ছা এখানে একটা আউট করতে সুবিধা হবে হিসাব করতে, এখানটা করো, এখানে একটা আউট করো, তাহলে 19 দিয়ে 5 দিয়ে 5% অ্যান্সার অপশন নম্বরে। ভাঙিয়ে করবা কেন, তোমাদের শিখিয়েছি। কারণ কি, আরে বাবা প্রত্যেক বছরে যেটা করছো সেটা তুমি একসঙ্গে ধরে নিলাম, 4 বছরে মোট টাকার হিসাব করলে তো বেরিয়ে যাচ্ছে, তার মানে তো সরল সুদ। 3 বছর এবং 4 বছরের জন্য বার্ষিক 5% একটি নির্দিষ্ট অঙ্কের সরল সুদ 42 টাকা, এই পার্সেন্টের ডিফারেন্স কিন্তু 3 বছর আর 4 বছরে, 3 বছর 4 বছর মানে কত পার্সেন্ট পাচ্ছ, এক্সট্রা 5% পাচ্ছ, যেটা সরল সুদ। একটা নির্দিষ্ট অঙ্কের সরল সুদ 42 টাকার পার্থক্য, তাহলে 5% মানে 42, 100% মানে কত।
তার মানে 5 কুড়ি 100, তাহলে এখানে 20 গুণ করলে হয়ে যাবে। 42 গুণ কত হয়? 840। 840 অপশন আছে তো? হ্যাঁ, অবশ্যই থাকবে। দেখো 3 থেকে 4 বছরের গ্যাপ, ঠিক আছে, 1 বছরের গ্যাপ, তাহলে 1 বছর মানে এক্সট্রা 5% পাচ্ছ, তাহলে 5% মানে হচ্ছে 42 এর পার্থক্য। 100 মানে কত? 5 কুড়ি 100। এটা আশা করি বুঝতে পেরেছো। এবার এটা দেখবো আমি রেকর্ডিংটা কেমন হলো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকছে, আমি তোমাদের ক্লাসটা দিয়ে দেবো সকালের দিকে ক্লাস হতে পারে, একটু সকালে খেয়াল করো, আমি বলে দেবো, ঠিক আছে। 10টা বা 11টা নাগাদ হতে পারে।